একের পর এক মার্কিন ঘাঁটি কনসুলেটে ইরানের হামলা। শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে যুক্তরাষ্ট্রের আক্রমণ, নিহত ৮০। তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। We're hitting all of their carriers, we're hitting all of their missile stock. ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের উদ্বেগ, দ্রুত সংঘাত বন্ধের তাগিদ। জ্বালানি সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চায় সরকার। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা হয়েছে। তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি। পৃথিবীতে যুদ্ধ চলছে, এর মধ্যে আলোচিত করতে প্রয়োজন নাই। যাদের গাড়ি আছে তাদেরকেও একটু চলাফেরা কম করে যদি করতেই হয় পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্য শীর্ষ সংবাদ। সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ই হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। পহেলা বৈশাখের মধ্যে ৯ উপজেলায় শুরু হবে কৃষক কার্ডের পাইলট প্রকল্প। যানজট নিরসনে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনা। সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ডেপুটি স্পিকার পদ নিতে নারাজ জামাত। সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর তাগিদ। দুর্নীতির অভিযোগের মুখে বাবা মা সহ নিজের ব্যাংক হিসাব তুলে ধরলেন এনসিপি মুখপাত্র। হিসাব তলবকে রহস্য সৃষ্টির চেষ্টা হিসেবে দেখছেন আসিফ মাহমুদ। মধ্যপ্রাচ্যে একের পর এক জ্বালানি স্থাপনা, মার্কিন ঘাঁটি ও কনসুলেটে হামলা চালিয়ে যাচ্ছে প্রতিশোধে মরিয়া ইরান। তেহরান বৈরুতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর মধ্যে ইরানে প্রাণহানি ছাড়িয়েছে ১,০০০। এদিকে শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ৮০ জন নিহত হয়েছেন। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে রণক্ষেত্রে পরিণত পুরো মধ্যপ্রাচ্য। উপসাগরীয় ৫ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি সৌদি আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনা রাস তানুরা তেল শোধনাগার আবারও হামলার শিকার হয়েছে। বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম বহরের সদর দফতরেও হামলা হয়েছে। তুরস্কের আকাশসীমায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে মোতায়েন করা ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ফুজাইরার একটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে দুবাইয়ের মার্কিন কনসুলেট ভবনে হামলা চালিয়েছে ইরান। একই দিনে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের রামাতগান শহরের বেশ কিছু আবাসিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। ইরানের কুম শহরে অবস্থিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টসদের সদর দপ্তর ঘুরিয়ে দিয়েছে তেল আবিব। ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ওপরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেন, জাহাজটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়েছিল। এছাড়া ভারত মহাসাগরে হামলা চালিয়ে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের দায় নিজ কাঁধে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I didn't want that to happen. So if anything, I might have forced Israel's hand. But Israel was ready and we were ready. এর মধ্যে ফ্রান্স ও যুক্তরাজ্য মার্কিন ইসরায়েলি বাহিনীর পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্য নিজেদের সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। তবে স্পেন এতে অসম্মতি জানিয়েছে। জবাবে মাদ্রিদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। চলমান সংঘাতের মধ্যে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তাবা খামেনির নাম ঘোষণা করেছে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ। গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, আইআরজিসির চাপে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এই পরিষদ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ইরানের আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত।
দূতাবাসের সংবাদ সম্মেলনে চলমান সংকটে মুসলিম দেশগুলোর সহমর্মিতা প্রত্যাশা করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলা আর যুদ্ধের দাবামায় বিপর্যস্ত ইরান। 5 দিনের যুদ্ধ শেষে সবশেষ পরিস্থিতি পরবর্তী করণীয় তুলে ধরতে গুলশানে ইরানি রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন। রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী যুদ্ধের সময় সমর্থন ও সহমর্মিতার জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তার ভাষ্য, সব আইন অবজ্ঞা করে আক্রমণ চালানো হয়েছে ইরানে। রাষ্ট্রদূতের প্রত্যাশা, এই আগ্রাসী শক্তির নিন্দা ও প্রতিবাদ জানাবে বাংলাদেশ। আমরা দেখেছি ইরান হামলা নিয়ে কিভাবে মানুষ প্রতিবাদ করেছে। আমরা কৃতজ্ঞ। সরকার আমাদের প্রতি সহমর্মী। তবে যে বিবৃতি দিয়েছে তা আমরা দেখেছি। আমরা প্রত্যাশা করছি ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা ও প্রতিবাদ করবে। তিনি জানান, আমেরিকা শান্তির পথে না আসা পর্যন্ত এই যুদ্ধ জারি রাখবে ইরান। প্রতিবেশীদের আমরা নিষেধ করেছি তাদের আশ্রয় দিতে। আমরা বাধ্য হয়ে আরব দেশগুলোতে আক্রমণ করছি। তারা যেখানেই থাকুক, আমরা তাদের টার্গেটে পরিণত করব। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পালিয়ে না গিয়ে মানুষের পাশে ছিলেন জানিয়ে জাহানাবাদী বলেন, ইরান দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চালানোর সক্ষমতা রাখে। তবে প্রতিরক্ষা চুক্তি না থাকায় চীন সরাসরি তাদের পাশে দাঁড়াতে পারছে না। চীন রাশিয়ার সঙ্গে আমাদের সামরিক বা অস্ত্র কেনাবেচার চুক্তি আছে, কিন্তু প্রতিরক্ষা চুক্তি নেই। তাই তারা পাশে দাঁড়াতে পারছে না। আমাদের যা আছে তাতে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়েও আশ্বস্ত করেন রাষ্ট্রদূত। বলেন, তারা ইরানিদের মতোই সেবা পাবেন। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ইরান যুদ্ধ নিয়ে বাংলাদেশ সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের কাছে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বৈঠকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত সংঘাত বন্ধের তাগিদ দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে। আলোচনায় ঢাকা ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক জোরদারের সঙ্গে উঠে আসে রোহিঙ্গা এবং দেশটিতে থাকা অবৈধ অভিবাসী প্রসঙ্গ। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় পল কাপুর জানান, আলোচনা ভালো হয়েছে। পরে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে তাকে উদ্বেগ জানানো হয়েছে। অতি দ্রুত কূটনৈতিক সমাধানের মাধ্যমে এ যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। আমাদের মতন দেশের পক্ষে এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে সেটা বহন করা দুঃসাধ্য। আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করে। সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নির্বাচনের আগে তড়িঘড়ি করে করা হয়নি। এগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিলেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। এখনও নোটিফিকেশনে যায়নি, সরকারি ইচ্ছা করলে রিভিউ করতে পারে। আর এক্সিট ক্লাস হচ্ছে 60 ডে আপনি নোটিশ দিয়ে বেরিয়ে যেতে পারেন। এমন না যে আমরা একটা বন্ধ ঘরে বাংলাদেশকে ঠেলে দিয়েছি। বাংলাদেশের নির্বাচন ধারণার বাইরে অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন পল কাপুর। খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ ও সম্মানজনক করতে কাজ করছে ঢাকা ওয়াশিংটন। বাংলাদেশি যারা আমেরিকাতে আছেন তাদের ফিরে আনার ব্যাপারেও কথা বলেছি। প্রসেসটা যাতে সহজ হয় এবং সম্মানের সঙ্গে তারা যাতে আসতে পারেন। নির্বাচন এত শান্তিপূর্ণ এবং এত অবাধ হয়েছে, সেটা তাদের আশারও বাইরে ছিল, আশাতীত ছিল। ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে বাংলাদেশকে নতুন করে চিন্তা করতে হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাণিজ্য ও জ্বালানি মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছেন সরকারের দুই মন্ত্রী। মার্চে কোনো সংকট হবে না জানিয়ে বিদ্যুৎ মন্ত্রী জানান, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার বিকল্প নেই।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বন্ধ হয়ে গেছে অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এতে বিশ্বের অন্যান্য দেশের মতো জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশও। বুধবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সংকটময় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ। এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি, তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। ইনফ্যাক্ট আমাদের ক্রাইসিস থাকবে হলো ঈদের ছুটি পর্যন্ত, তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায় যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি আমরা। বৈঠক শেষে ব্রিফিংয়ে জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান মন্ত্রী। এ সময় ভারতের ডিজেল পাচার বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। এখন মার্কেটগুলোতে আলোকসজ্জা করা, পৃথিবীতে যুদ্ধ চলছে, এর মধ্যে আলোকসজ্জা করার প্রয়োজন নাই। যাদের গাড়ি আছে তাদেরকেও একটু চলাফেরা কম করে যদি করতেই হয় পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করার জন্য বিজিবি চিফের কথা বলছি বর্ডার টাইট করার জন্য। এর আগে পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এখনো দর কষাকষির সুযোগ রয়েছে। কোনো চুক্তি এন্ড অফ লাইফ না, প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিং এর জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন বিয়োজন পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। বৈঠকে মার্কিন বিনিয়োগ আকর্ষণে অশুল্ক বাধা দূর করতে বাংলাদেশকে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেয় যুক্তরাষ্ট্র। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ই-হেলথ কার্ড চালু করতে যাচ্ছে সরকার। সুস্বাস্থ্যের বাংলাদেশ নিয়ে বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের সভাপতিত্বে আলাদা বৈঠকে পহেলা বৈশাখের মধ্যে ৯ উপজেলায় কৃষক কার্ডের পাইলট প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিদিনই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। বুধবার সচিবালয়ে কৃষক কার্ড সংক্রান্ত সবশেষ অগ্রগতি আলোচনায় সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠক শেষে কৃষিমন্ত্রী জানান পহেলা বৈশাখের মধ্যে ৯ উপজেলায় শুরু হবে কৃষক কার্ডের পাইলট প্রকল্প। ৯টা উপজেলা, 9টা ইউনিয়নের 9টা ডিভিশন, ওইভাবে আর কি। কার্ডের মূল উদ্দেশ্য যেটা আছে সেটা হলো উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষির পণ্য, ভ্যারাইটি সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসে। সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি সংক্রান্ত সেলের অগ্রগতি নিয়েও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন তারেক রহমান। এর আগে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের পর্যালোচনা সভাও করেন সরকার প্রধান। পরে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জানান 1 বছরের মধ্যে 5 কোটি গাছ রোপণ হবে মে থেকে। মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু, তো আমরা চাচ্ছি যে এবছরে আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। এদিন 8 প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে ডিএমপি সদর দফতর পরিদর্শন করে তাবেদারি বন্ধ করে বাহিনীতে চেইন অব কমান্ড প্রতিষ্ঠার নির্দেশ দেন। ঢাকার যানজট নিরসনে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দায়িত্ব নেয়ার পর প্রথমবার ডিএমপি সদর দফতর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তাকে গার্ড অফ অনার দেয় পুলিশের একটি চৌকস দল। পরে ঘুরে দেখেন ডিএমপি সদর দফতর, কথা বলেন কর্মকর্তাদের সঙ্গে। প্রায় 1.5 ঘন্টা পরিদর্শন শেষে মন্ত্রী জানান জনমনের স্বস্তি নিশ্চিতে আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। ব্যক্তিকেন্দ্রিক তাবেদারি বন্ধ করে পুলিশের চেইন অফ কমান্ড প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, এখনই বদলাচ্ছে না বাহিনীর পোশাক। একটা ফেসিবাদী রেজিমের কারণে কিছু সংখ্যক লোক পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য প্রতিষ্ঠান দায়ী নয়। প্রতিষ্ঠান এমনভাবে আমাদেরকে দাঁড় করাতে হবে
যাতে প্রাতিষ্ঠানিক সিস্টেমে সবাই কাজ করে, এখানে যেন কোনো ব্যক্তিতান্ত্রিক সিস্টেম গড়ে না ওঠে। রাজধানীর যানজট নিরসনে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই ব্যাটারি চালিত গাড়ি চলে এসেছে, এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং আজকে আমরা বলেছি পরীক্ষামূলকভাবে এয়ারপোর্ট রোড থেকে শুরু করে এই ভিআইপি রোড হয়ে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব। এছাড়া হাদি হত্যা তদন্ত চলমান আছে বলে জানান মন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন এবং সরকার দলের সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ ছাড়া ডেপুটি স্পিকার পদ নিতে নারাজ জামায়াত। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলটিকে দেয়া ডেপুটি স্পিকারের প্রস্তাব এখনই ফিরিয়ে দিতে চায় না দলটি। জামায়াতের নেতারা বলছেন, সংসদীয় ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে উদ্যোগী হতে হবে বিএনপিকে। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। গত 28শে ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইফতার পরবর্তী এক চা চক্রে সংসদের ডেপুটি স্পিকার পদের জন্য জামায়াত আমিরের কাছে নাম প্রস্তাব করার আহ্বান জানান তিনি। জামায়াতের কাছে ডেপুটি স্পিকারের নাম চাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছ থেকে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই সনদের প্রতি সম্মান রেখে এ উদ্যোগ নিয়েছে সরকার। তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন। সরকারের এমন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে দলটির ভেতরে বাইরে। শুধুই ডেপুটি স্পিকারের পদ নিলে জুলাই সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে কিনা তা নিয়েও চলছে বিশ্লেষণ। যদিও দলটির নেতাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার হওয়ার পরই ডেপুটি স্পিকার পদের প্রস্তাব নিয়ে ভাববেন তারা। আসলে ওনাদের অবস্থানটাকে ওনাদেরকে স্পষ্ট করা লাগবে, বা এটা আমরা স্পষ্ট হওয়ার জন্য আমরা অপেক্ষা করবো বা বোঝার চেষ্টা করবো। ডেপুটি স্পিকারের যে আলোচনাটা এসেছে এটা তো সংস্কার প্রস্তাবের একটা অংশ, খণ্ডিত অংশ, কিন্তু আমরা মনে করি যে পুরো প্যাকেজটা নিয়ে আলোচনা হওয়া দরকার। তবে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব এখনই ফিরিয়ে দিতে চায় না জামায়াত। দলটির সংসদ সদস্যদের নিয়ে গঠিত সংসদীয় দলের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান দলটির নেতারা। 10 বা 11 তারিখ বসবেন, বিরোধী দলীয় বসে একটা আলোচনা হবে, আর সংসদ অধিবেশনের ফাঁকে হয়তো একসময় বসবেন। সেখানে এই বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি কোনটা গ্রহণ করাটা সুবিধাজনক হয়, কারণ আমরা তো দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবো। ডেপুটি স্পিকার সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির অভিযোগের মুখে বাবা মা স্ত্রী সহ নিজের ব্যাংক হিসাব তুলে ধরলেন এনসিপি মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাতে রাজধানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, রহস্য সৃষ্টির জন্যই ব্যাংক হিসাব তলব করা হয়েছে। অতীতে যারা মনক্ষুণ্ণ হয়েছে এবং দেশে থাকা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অভিযোগ তুলছে বলে মন্তব্য করেন তিনি। সোমবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এরপর থেকেই দেশজুড়ে গুঞ্জন শুরু হয় অন্তর্বর্তী সরকারের সময়ে 3 মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টাকে নিয়ে। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন দলটির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। সাংবাদিকদের সামনে তুলে ধরেন বাবা মা স্ত্রী সহ নিজের ব্যাংক হিসাব। বলেন, জনগণের কাছে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি। সেভিংস অ্যাকাউন্ট, এটাতে 9,930 টাকা আছে, আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট, যেটা আমার গভর্নমেন্টে থাকা অবস্থায় স্যালারি সহ। এই অ্যাকাউন্টে এখন আছে 9,78,626 টাকা। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আসিফ মাহমুদের অংশগ্রহণের গুঞ্জন উঠতেই দুদকে তার বিরুদ্ধে এমন অভিযোগকে একটি শ্রেণীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। বলেন, রহস্য সৃষ্টির জন্যই ব্যাংক হিসাব তলব করা হয়েছে। যারা বিগত সময়ে সরকারের দায়িত্বে থাকার কারণে বিভিন্ন দায়িত্ব পালনকালে নানাভাবে মনক্ষুণ্ণ হয়েছেন, তারা এই চেষ্টাগুলো করছেন, এবং একটা গোষ্ঠী যারা আওয়ামী লীগ আমাদের গণঅভ্যুত্থানের কারণে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা তো প্রতিনিয়ত লেগেই আছেন। এর আগে 10 ফেব্রুয়ারি উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। এতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার 15,34,000 টাকার সম্পদ উল্লেখ করা হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আলুর ভরা মৌসুমে বড় দরপতনে লোকসানের মুখে রংপুর অঞ্চলের কৃষক। কেজি প্রতি উৎপাদন খরচ 14 থেকে 16 টাকা হলেও বিক্রি হচ্ছে মাত্র 6 থেকে 7 টাকায়।
গেল 15 বছরে আলু চাষ করে 9 বারই লোকসান করতে হয়েছে এই অঞ্চলের কৃষকদের। শাকির মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। গেল বছরের বড় ধরনের লোকসান কাটাতে এবার বেশ জোরে সোরে মাঠে নামেন উত্তরের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও হয়েছে ভালো, তবে আবারও হতাশ কৃষক। চলতি মৌসুমে কৃষক পর্যায়ে প্রতি কেজি আলু উৎপাদনে সার, বীজ, কীটনাশক, সেচসহ আনুষঙ্গিক খরচ 14 থেকে 16 টাকা, তবে বিক্রি হচ্ছে মাত্র 6 থেকে 7 টাকা কেজি দরে। আলু যে বেচাবো, কাক দেবো না দেবো, কম বেশি করে তো 2-1 টাকা কম বেশি দেওয়া যাবে, সেই লোকটাই তো আমাদের পাতারাতে আসি না। গতবার লস খাইছে, এবারও লস খাই। লস আলু যদি বাড়ি না যায় তো লস খাইবে তো। পরিসংখ্যান বলছে শক্ত বাজার ব্যবস্থাপনা না থাকায় গেল 15 বছরে 5 দফা কৃষক পর্যায়ে এবং 4 দফা কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিক পর্যন্ত ক্ষতির মুখে পড়েন। হিমাগার ভাড়া কমানোর পাশাপাশি সরকারি উদ্যোগে আলুর দর নির্ধারণের দাবি কৃষকের। সরকার যদি বিদেশে রপ্তানি করে তাহলে কিছু টাকা রেট বাড়লে কৃষকের মনে করো 2 টাকা হবে। তবে কৃষকের লোকসান কমাতে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। কৃষকদেরকে দেশি পদ্ধতিতে এবং মাচা পদ্ধতিতে সংরক্ষণের জন্য পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে আলু আবাদ হয়েছে 1,05,800 হেক্টর জমিতে, উৎপাদন লক্ষ্যমাত্রা 25 লাখ মেট্রিক টন। সংশ্লিষ্টরা বলছেন আলু প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং রফতানির যথাযথ উদ্যোগ নেওয়া না হলে ধীরে ধীরে উত্তরের কৃষকরা আলু উৎপাদনে আগ্রহ হারাবেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।